ঠিক রাত 10টা নিউজ 18 বাংলায় খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, পুলিশ ফিরেছে পুলিশে। কেন এই কথা বলছি? কারণ হাওড়ায় পুলিশের দমদার দাওয়াই। দেখুন, তৃণমূল নেতাদের খালি পায়ে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। কাদের ঘোরালো হাফ প্যান্টে পুলিশ? যে জনতার কাছে ত্রাস ছিল, যে সমস্ত নেতারা, আর সেই নেতাদের জনতার সামনেই ভিজে বিড়ালের মতো ঘুরলো নেতারা। শামীম আহমেদ সবার প্রথম যাকে দেখাচ্ছি, শামীম আহমেদ, যাকে ধৃত তৃণমূল নেতা প্রথমে গ্রেফতার, তারপর হাফ প্যান্টে খালি গায়ে ঘোরালো, জনতার মাঝেই ঘোরালো পুলিশ। পুলিশ ফিরেছে পুলিশে। শিবপুরে ত্রাস ছিল এবং আপনাদের মনে করিয়ে দিই, গত কয়েকদিন আগেও আপনাদের দেখিয়েছিলাম বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ এই শামীম আহমেদের। সুড়ঙ্গের ওপারে আলিশান প্রাসাদ। বোমাবাজির তদন্তে গিয়ে শামীমের প্রাসাদের খোঁজ পায় পুলিশ। এরপর একে একে সামনে আসে শামীমের কীর্তি, আর সেই শামীম এখন পুলিশের জালে। তাকেই হাফ প্যান্ট পরিয়ে খালি পায়ে জনতার মাঝে হাঁটালো পুলিশ। বার্তা, গুন্ডামি বরদাস্ত নয়। শামীমের পাশাপাশি ডন আকাশ সিং পুলিশের জালে। তাকে মাথা ন্যাড়া করে হাফ প্যান্ট পরিয়ে ঘোরায় পুলিশ। তোলাবাজির অভিযোগে ধৃত হোমগার্ড শাহিন মোল্লারও একই ট্রিটমেন্ট পুলিশের। প্রতিবেদন দেখুন। একটা ছবি দেখাবো আপনাদের। পুলিশ ফিরেছে পুলিশে। কেন এই কথা বলছি? কারণ ছবিটা দেখলেই স্পষ্ট হবে। প্রথমে ছবিটা দেখাবো আপনাদের। যে ছবি আপনাদের দেখাচ্ছে শামীম আহমেদের ছবি। তৃণমূল নেতা শামীম আহমেদ। কিন্তু কে শামীম আহমেদ? যার জন্য ভয়ে কাটা থাকতো এলাকার মানুষ, হাওড়া শিবপুরের মানুষ, যার ওপরে একটা কথা বলার সাহস দেখাতো না শামীম আহমেদ। আর সেই শামীম আহমেদকে কি করলো পুলিশ? খালি পায়ে হাফ প্যান্টে ঘোরালো পুলিশ। যে জনতার কাছে ত্রাস ছিল এই নেতারা, সেই জনতার সামনেই ভিজে বেড়ালের মতো ঘুরলো নেতারা। ভিজে বিড়াল হলো নেতারা। দেখুন, মনে করিয়ে দিয়ে আপনাদের, শামীম আহমেদকে কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম, সেই ছবিটাও দেখাবো। আলিশান বাংলো এবং গ্রাউন্ড ফ্লোর থেকে সেখানে সুড়ঙ্গ, এবং সুড়ঙ্গের পর বিলাসবহুল খাট। যে ভাইরাল ভিডিও এবং যে ছবি কয়েকদিন আগেই আপনাদের দেখিয়েছিলাম, বাড়ির ভিতর গোপন সুড়ঙ্গ। কিন্তু সেই শামীম আহমেদকে গ্রেফতার করলো পুলিশ, এবং সেই শামীম আহমেদকে কি করলো? হাফ প্যান্টে খালি পায়ে ঘোরালো পুলিশ। সরাসরি চলে যাব নিউজ রুম থেকে। রয়েছে আমার সঙ্গে নিউজ এডিটর অয়ন ভট্টাচার্য। অয়ন, যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই যে ছবি আমরা দেখলাম, ঠিক কি বার্তা দিতে চাইলো পুলিশ? দেখো, তিনটে বার্তা, তিন দিকে তিনটে বার্তা। একটা হচ্ছে, এরা এই শামীম আহমেদ, শাহিন মোল্লা, আকাশ, এরা হচ্ছে ভয়ঙ্কর রকমের দুষ্কৃতী, ভয়ঙ্কর রকমের তোলাবাজ। এদের বিরুদ্ধে মুখ খুলতে সাহসী পেতেন না সাধারণ মানুষ। আর এই রকম ছবি যে দেখতে পাবেন কোনোদিন গত 15 বছরের মধ্যে, তা ভাবতেই পারেননি সাধারণ মানুষ। অর্থাৎ এই রকম ভাবে কোমরে দড়ি দিয়ে, হাফ প্যান্ট পরিয়ে, ন্যাড়া করিয়ে, খালি পায়ে এই দুষ্কৃতীদের এরকম দেখা যাবে কেন? একদিকে সাধারণ মানুষকে বার্তা দিল পুলিশ, যে সাধারণ মানুষ এবার যেন মুখ খোলেন। সাধারণ মানুষ যে অত্যাচারিত হয়েছেন, যেভাবে নিপীড়িত হয়েছেন, সেই নিপীড়নের বিচার যাতে পান, সেই কারণে একটা বার্তা সাধারণ মানুষকে। দ্বিতীয়, কাদেরকে? গুন্ডা, সমাজ বিরোধী, তোলাবাজ, তাদেরকে আবার আরো একটা বার্তা পুলিশ দিল, যে এদের পরিস্থিতি যদি এই হয়, তাহলে আগামী দিনে এইসব তোলাবাজি, গুন্ডামি বন্ধ করতে হবে। তৃতীয় হচ্ছে পুলিশ এই যে ঘোরাচ্ছে, পুলিশ কোনোদিন ভাবতে পেরেছিল নাকি যে গত 15 বছরে এই ধরনের পদক্ষেপ করবে? এদেরকে তো টিকিও ছোঁয়া যায়নি। এদেরকে দিয়ে পুলিশ বাকি অংশ, গোটা রাজ্যের পুলিশের একটা আত্মবিশ্বাস, একটা ভরসা, একটা আশ্বাস, যে এই সরকারের আমলে পুলিশকে খোলা হাত দেওয়া হয়েছে। কোনো দাদা দেখা হবে না। কোন দাদার পান্ডা হচ্ছে এই শাহিন মোল্লা বা শামীম আহমেদ বা আকাশ, অন্য দাদারা খেপে যাবেন, পুলিশের চাকরি চলে যাবে, এইটা আর হবে না। এই তিন দিকে বার্তা হচ্ছে পুলিশের। সঙ্গে থাকো। এবার একটা ছবি দেখাবো পুলিশের দমদার দাওয়ায়। সে ছবি তো আপনারা দেখছেন, শামীম আহমেদ, আকাশ, যে ছবি বারবার আমরা দেখাচ্ছি গ্রেফতার করার পর ঠিক এলাকায় কিভাবে ঘোরানো হলো। কিন্তু গত কয়েক বছর আগের একটা ছবি এবার আপনাদের দেখাবো। গত কয়েক বছর আগে পুলিশের কি ভূমিকা ছিল, পুলিশ কি করতো? ফাইল নিয়ে লুকোতো পুলিশ, কারণ সেই সময় তৃণমূল সরকার এবং তৃণমূল সরকারের তৃণমূল জামানার ছবি দেখছেন। যে ছবি আপনাদের দেখাচ্ছি এই মুহূর্তে 2014 সালের পুলিশ কিভাবে ভয়ে ফাইল নিয়ে
করছেন দেখুন। আমার সঙ্গে অয়ন রয়েছে, অয়নের সঙ্গে কথা বলবো। অয়ন, এই যে 2014 সালের পুলিশ এবং এটা 2026 সাল, 2014 আর 2026 পার্থক্যটা কোথায়? আমরা প্রথম থেকেই বলে আসছি, এই পুলিশ আর সেই পুলিশ। এই পুলিশ কি? এই পুলিশ এদেরকে এরকম ভাবে কোমরে দড়ি বা বেঁধে সাধারণ মানুষের সামনে ঘুরিয়ে বেড়াতে পারছে। এই পুলিশ কি? এই পুলিশ পাক সার্কাসে কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করে দিয়েছে পরিস্থিতি, যেখানে ইট বৃষ্টি হয়েছিল পুলিশের ওপরে। এই পুলিশ জাহাঙ্গীর মন্ডল পল্লী আসানসোলে, সেখানেও কয়েক মিনিটের মধ্যে ঠান্ডা করে দিয়েছিল দুষ্কৃতীদের তাণ্ডব। আর সেই পুলিশ কি? সেই পুলিশ ফাইল মাথায় দিয়ে তার মাথা রক্ষা করতে দেখা গেছে। এবং এই যে 2021 যে আকাশের ছবি আমরা দেখাচ্ছি না, এই আকাশ 2021 পুলিশের ওপরেই 20টা বোমা মারার অভিযোগ রয়েছে, গুলি মারার অভিযোগ রয়েছে। তারপরে কি হয়েছিল? আকাশকে তো ধরা হয়নি 2021 থেকে 26-এর মধ্যে। এই আকাশ এই পালা বদলের পরে ধরা পড়েছে এবং এখন আকাশের এই রকম চূড়ান্ত পরিস্থিতি হচ্ছে। মানুষ অনেক স্বস্তি পাচ্ছেন, মানুষ এবং পুলিশ স্বস্তি পাচ্ছে যে পুলিশ কোনো দাদা দেখছে না, কোনো দল দেখছে না, কোনো রং দেখছে না। রং দল না দেখে তারা পদক্ষেপ করতে পারবে, এই আশ্বাস পুলিশ পেয়েছে। এবং সেই কারণেই এই পুলিশ আর সেই পুলিশের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য, সেটাও আমরা দেখানোর চেষ্টা করছি। অভিষেকের বাড়িতে কলকাতা পুলিশ, আগেই তৃণমূল সাংসদের নিরাপত্তার জন্য মোতায়েন অতিরিক্ত পুলিশ প্রত্যাহার রাজ্যে। বাড়ির দরজায় লাগানো স্ক্যানার প্রত্যাহার। আজ নজরদারিতে ব্যবহৃত এলইডি স্ক্রিন খুলে নেয় পুলিশ। দেখাবো প্রথমে পুলিশের একটি দল ঢোকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এবং যে সময় পুলিশে ঢোকে সেই সময়ের ছবি যেমন দেখাচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পুলিশ ঢোকে হরিশ মুখার্জি রোড এবং তারপরে কিছুক্ষণ পর যখন পুলিশ বেরিয়ে আসে সেই সময়ের ছবি। বাড়ির দরজায় লাগানো স্ক্যানার প্রত্যাহার। আজ নজরদারিতে ব্যবহৃত এলইডি স্ক্রিন খুলে নেয় পুলিশ আর সেই এলইডি স্ক্রিন নিয়ে বেরিয়ে আসে পুলিশের দল। আগেই অভিষেকের 17 সম্পত্তিতে পুরসভার নোটিশ, বেআইনি নির্মাণ করায় শোকজ নোটিশ পুরসভার। 7 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ পুরসভার। আজ জবাব দেওয়ার মেয়াদ শেষ হয়। চিঠি দিয়ে আরও 10 দিন সময় চেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল জমানায় জয় কামদার সোনাপাপ্পুদের জুলুমবাজির শিকার। পৈতৃক ভিটেতে ফ্ল্যাট বানাতে গিয়ে সর্বশান্ত বৃদ্ধ। হকের ফ্ল্যাট চাইতে গেলে জোটে হুমকি। মুখ্যমন্ত্রীর জনতার দরবারে নালিশ ভবানীপুরের বাসিন্দা প্রবীর মুখোপাধ্যায়ের। আমার ইলিগাল কোনো ডিমান্ড নয়। মৃত্যুর আগে আমি আমার মাথার ছাদটা চাই। চাহিদা সামান্য, মৃত্যুর আগে মাথার ছাদটুকু চান। অভিযোগ দীর্ঘদিন দৌড়ে দৌড়ে ঘুরেও সেটুকুও পাননি। ভয়ে চুপ থেকেছেন এতদিন। পালা বদলের পর রাজ্যে ভয় আউট, ভরসা ইন। সেই ভরসাকে সম্বল করেই সোমবার মুখ্যমন্ত্রীর জনতার দরবারে হাজির হন ভবানীপুরের বাসিন্দা 80 ঊর্ধ্ব প্রবীর মুখোপাধ্যায়। ভবানীপুরের টাউনসেন্ড রোড, এখানেই পৈতৃক ভিটে প্রবীর মুখোপাধ্যায়। ফ্ল্যাট তৈরির জন্য পরিবারের এই সম্পত্তি তুলে দিয়েছিলেন বেহালার ব্যবসায়ী জয় কামদারকে। ব্যাস, ওখানে জীবনের মস্ত বড় ভুলটা করে ফেলেছিলেন তিনি। জয় কামদার শান্তনু বিশ্বাসেরা প্রভাব কাটিয়ে তার পৈতৃক বাড়ি নিয়ে নেয় এবং সেখানে প্রমোটিং করে। তার পরিবর্তে তাকে যে ফ্ল্যাট দেওয়ার কথা ছিল, দীর্ঘ 6 বছর ধরে তাকে কোনো ফ্ল্যাট দেওয়া হয় না, উল্টে তার কাছ থেকে 19 লক্ষ টাকা দাবি করা হয়। আমাকে পেছনের দিকে ছোট ফ্ল্যাট দেবার জন্যে সে বলছিল, তার পরিবর্তে সে আমার কাছ থেকে 17 লাখ টাকা দাবি করে আমাকে থ্রেট করা হয়েছে। আমি ভবানীপুরে পৈতৃক ভিটায়, ওটা প্রমোটারের হাতে দেওয়া হয়েছিল ওই নতুন করে ওই প্রমোটিং করে বিল্ডিংটা তৈরি করার জন্য। ফ্ল্যাট হ্যান্ড ওভার দিল না, আমার আর কোনো
সম্পত্তি নেই, আমার আর কোনো ঘর বাড়ি নেই। বিধায়ক তো ছিল মমতা, তার কাছে পৌঁছতেই পারিনি, কারণ জয় কামদার এবং শান্তনুরা তার খুব প্রিয় লোক ছিল। জমি হাতাতে জাল বিছিয়েছিলেন জয় কামদার, সোনাপাপ্পুরা। সেই জালেই জড়িয়ে যান ভবানীপুরের বৃদ্ধ। শেষ জীবনে স্ত্রীকে নিয়ে উঠতে হয় ভাড়া বাড়িতে। ফ্ল্যাট চাইতে গেলে বন্দুক দেখিয়ে তাকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ, ভবানীপুরের বৃদ্ধের ফ্ল্যাট পুলিশ অফিসারকে ভেট দিয়ে দেওয়া হয়। ফ্ল্যাটে জলজল করছে জয় কামদারের সংস্থার নাম। দীর্ঘ 6 বছর ধরে তাকে তার প্রাপ্য ফ্ল্যাট দেওয়া হয়নি, এবং শুধু তাই নয়, যেটা তার প্রাপ্য ফ্ল্যাট ছিল সেখানে একজন কলকাতা পুলিশের আধিকারিক থাকেন। আমার যে ফ্ল্যাটটা পাওয়ার কথা, সেই ফ্ল্যাটটা তো শুনলাম তার তাবেদার কোন পুলিশ অফিসারকে তাকে দান করা হয়েছে। সে প্রমোটারের নাম হচ্ছে ভয়ঙ্কর, সে এখন জেলখানায় আছে, জয় কামদার, এবং তার সঙ্গে আরও অনেকে, ওই সোনা পাপ্পু টাপ্পু অনেকে জড়িত। আমি ছোটবেলা থেকে ওনাকে চিনতাম, কারণ আমার বাড়ির পাশের বাড়িটাই হচ্ছে ওনার। রিসেন্ট আমি দেখতাম যে একজন শুনেছিলাম রাজকুমার সিং বলেন একজন অফিসার, উনি বর্তমানে বিজয় মুখার্জি লেনে থাকেন। উনি নাকি শুনেছিলাম এই ফ্ল্যাটটা নিচ্ছে, কার ফ্ল্যাট নিচ্ছে অত ডিটেলস বলতে পারবো না। রাজকুমার সিং। বয়স 81, হাঁটতে গেলে লাঠির প্রয়োজন পড়ে, শরীর ভেঙেছে। মনের জোরকে সম্বল করে সোমবার ভবানীপুর থেকে সোজা চলে যান সল্টলেকে বিজেপির পার্টি অফিসে, মুখ্যমন্ত্রীর দরবারে। সে কথা হয়েছে, উনি অ্যাসিওর করেছেন যে প্রবলেমের জন্য গিয়েছিলাম, উনি অ্যাসিওর করেছেন আমি জাস্টিস পাবো। এটা আমার ইলিগাল কোনো ডিমান্ড নয়, মৃত্যুর আগে আমি আমার মাথার ছাদটা চাই। নিউজ 18 বাংলা। শিল্পে ভরসায় পালা বদলের পর বাংলায় শিল্পের হাল ফেরাতে তৎপরতা। 100 দিনের মধ্যেই নতুন শিল্পনীতি আনবে রাজ্য সরকার। শিল্পমহলকে ভরসার বার্তা রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের। আমাদের জমি নীতি একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে। পশ্চিমবঙ্গ একসময় ছিল শিল্পের রমরমা, বড় বড় কলকারখানা, হাতে কাজ, পেটে ভাত। কিন্তু গত 15 বছরে বাংলায় শিল্পে খরা। ঘটা করে শিল্প সম্মেলন হয়েছে, কিন্তু একটাও বড় শিল্প আসেনি। উল্টে একের পর এক কারখানার ঝাঁপ বন্ধ হয়েছে। যে পশ্চিমবঙ্গ একসময় জিডিপিতে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন তার তলানিতে, ঘরে কাজ নেই, রোজগার পেতে রাজ্যের যুব সমাজ পরিযায়ী। এমনই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পালা বদল, ক্ষমতায় বিজেপি, শিল্পের হাল ফেরার আশায় রাজ্যবাসী। সোমবার বণিক সভায় অনুষ্ঠানে আশ্বাসের বার্তা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের গলায়। There is an aspiration to now the economic activities will be taking place in West Bengal, and at this crucial point of time, we have to deliver something to you. You are free to do your business. There will be no obstruction. There will be no hindrance. There will be no extortion. We will going to set up for new laws for you just to protect the business community. It is an one and only one objective of this government. Land selling policy is concerned, the government is working on it. Within a few months, it will get the result. But again, it is
known to you that the entire Minister of Councils has not yet been formed. We have to wait for another few months what the government will deliver. Now the double Indian government, our Honorable Prime Minister, Mr. Narendra Modi, is very much keen to do something extraordinary in West Bengal. শিল্পের আকাশে সম্ভাবনার সূর্যোদয়, পালাবদলের পর আশায় শিল্পমহল। একটা ল্যান্ড পলিসি ভীষণ জরুরি। একটা লেভেলেতে এভরিবডি ক্যান কাম এন্ড সর্ট অফ ইনভেস্ট অর থিঙ্ক অ্যাবাউট ইনভেস্টিং। ওনারা একটা টার্গেট রেখেছেন যে 100 দিনের মধ্যে আমরা কিছু, দ্যাট ইজ আই থিঙ্ক এক্সট্রিমলি ফোকাস অন এক্সট্রিমলি লডেবল। তার মানে নিশ্চয়ই একটা প্ল্যান আছে। ম্যানিফেস্টোতেও দেখেছি ওনারা ম্যানিফেস্টোতে যা লিখেছেন, জুটের কথা লিখেছেন, টি এর কথা লিখেছেন, টি এতেও কিন্তু ল্যান্ড আসে, সেইগুলো কিন্তু ল্যান্ড দিয়েই শুরু। সো ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিউজ 18 বাংলা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আর তাতেই জ্বালানিতে আগুন, মহার্ঘ পেট্রোল ডিজেল। বিশ্বের বহু দেশে হু হু করে বাড়ছে তেলের দাম বেড়েছে ভারতেও, তবে বাকি দেশের তুলনায় অনেকটাই কম সেই বৃদ্ধির হার। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আরো মহার্ঘ জ্বালানি। চীন থেকে আমেরিকা, পাকিস্তান থেকে শ্রীলঙ্কা, পেট্রোল ডিজেলের দাম বেড়েছে হু হু করে। ভারতেও বেড়েছে তেলের দাম। 25শে মে সোমবার ফের বেড়েছে তেলের দাম। সোমবার কলকাতায় লিটার প্রতি 2 টাকা 87 পয়সা বেড়েছে পেট্রোলের দাম। কলকাতায় 1 লিটার পেট্রোলের দাম এখন 113 টাকা 51 পয়সা। প্রতি লিটারে ডিজেলের দাম বেড়েছে 2 টাকা 8 পয়সা। সোমবার শহরে লিটার প্রতি ডিজেল 99 টাকা 82 পয়সা। क्या करिएगा, अभी युद्ध चल रहा है ईरान का, तो जब तक ये मामला ठीक नहीं होगा तो ऐसे ही चले। कोई देश में 70% 60% बढ़ा है। ইরান যুদ্ধের জেরে আগুন লেগেছে জ্বালানিতে। ফেব্রুয়ারি থেকে কার্যত বন্ধ হরমুজ প্রণালী। বিশ্বজুড়ে তৈরি হয়েছে জ্বালানি সংকট। বাড়ছে তেলের দাম, তার আঁচ পড়েছে ভারতেও। তবে ফেব্রুয়ারি থেকে অন্যান্য দেশ যখন হুহু করে তেলের দাম বাড়িয়েছে, তখন সব থেকে কম দাম বেড়েছে ভারতে। ফেব্রুয়ারি থেকে মের মধ্যে ভারতে পেট্রোলের দাম বেড়েছে 7.7%, ডিজেলের দাম বেড়েছে 8.6%। সেখানে চীনে 21.7% বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলের দাম বেড়েছে 23.7%। আমেরিকায় পেট্রোলের দাম 44.5% বেড়েছে, 48.1% দামই হয়েছে ডিজেল। আমরা যদি ভারতের আশপাশে দেখি, পাকিস্তানে পেট্রোলের দাম 54.9% বেড়েছে, ডিজেলের দাম বেড়েছে 44.9%। নেপালে 38.2% বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলের দাম বেড়েছে 58.5%। শ্রীলঙ্কায় পেট্রোলের দাম বেড়েছে 38.2%, 41.8% মহার্ঘ হয়েছে ডিজেল। মায়ানমারে ফেব্রুয়ারি থেকে 89.7% বেড়েছে পেট্রোলের দাম, ডিজেলের দাম বেড়েছে 112.7%। অর্থাৎ বাকি দেশগুলির তুলনায় ভারতে জ্বালানির দাম বেড়েছে নামমাত্র। বিরোধীরা প্রায় প্রশ্ন তোলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়লেই সরকার দেশে তেলের দাম বাড়ায়, তাহলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলে দেশে পেট্রোল ডিজেলের দাম কমানো হয় না কেন? ইরান যুদ্ধ যখন শুরু হয়েছিল, তখন বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি প্রায় $70। এখন যা ব্যারেল প্রতি $100 পেরিয়ে গিয়েছে, অথচ সেই হারে তেলের দাম বাড়ায়নি কেন্দ্র। অর্থাৎ তেলের দামের বোঝা সাধারণ মানুষের ঘাড়ে চড়তে দেয়নি সরকার। এমনকি এখনো প্রতিদিন প্রায় 500 কোটি টাকার লোকসানে তেল বিক্রি করছে দেশের তেল সংস্থাগুলি। পেট্রোল বিক্রি করতে লিটার প্রতি 13 টাকা লোকসান হচ্ছে। ডিজেলের ক্ষেত্রে লোকসানের অঙ্ক লিটার প্রতি 38 টাকা। পেট্রোলিয়াম মন্ত্রক বলছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে 2022 থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। দেশে তখনও পেট্রোল ডিজেলের দাম বাড়ায়নি মোদী সরকার। এই লোকসান সামাল দিতে 2023-এ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিকে 22,000 কোটি টাকা অর্থ সাহায্য করে কেন্দ্রীয় সরকার। 2025 সালে কেন্দ্রীয় সরকার তেল সংস্থাগুলিকে 30,000 কোটি টাকা অর্থ সাহায্য করেছে। ফলে বিশ্ববাজারে তেলের দাম কমলে যেমন দেশের তেলের দাম কমানো হয় না, তেমনি বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়লেও
তার আজ সেভাবে সাধারণ মানুষের গায়ে লাগতে দেওয়া হয় না। এটাই মোদী সরকারের দূরদর্শিতা। নিউজ 18 বাংলা। একটু আবহাওয়ার খবরের দিকে নজর রাখি। তীব্র গরমে নাজেহাল কলকাতাবাসী, ভাবছেন কবে বৃষ্টি, একটু আসার কথা শোনাই। কলকাতায় বৃহস্পতিবার বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার বৃষ্টি, শুক্রবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি ও শুক্র বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, কাল উত্তরের 5 জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি। বুধবারের পর উত্তরে ঝড় বৃষ্টি কমবে। 27-এর পর থেকে আমাদের আবহাওয়ার বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে। মূলত 28, 29 তারিখে, 27 তারিখেও কিছুটা থাকবে। 27 থেকে রাত্রের দিক থেকেই বাড়বে। সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং দমকা হাওয়া 50 থেকে 60 পর্যন্ত যেতে পারে কিছু কিছু জেলায়। তারপরে 28, 29 তারিখ নাগাদ কলকাতাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার আগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে কোথাও কোথাও স্থানীয়ভাবে হতে পারে, তবে মূলত 28 তারিখে বা 29 তারিখ নাগাদ কলকাতাতে সব বেশি সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের।